কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা 4টি পণ্যবাহী জাহাজ দেশটির বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে 3 দিন ধরে আটক রয়েছে। জাহাজগুলোতে আনুমানিক 40 কোটি টাকার পণ্য রয়েছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের টেকনাফ বন্দর, প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা। আর ঠিক সেই সময় ভারত সরকার, অভয় ঠাকুর মায়ানমারের যিনি ভারতের রাষ্ট্রদূত, তিনি পৌঁছে গেলেন সিথওয়ে দ্বীপে। এমন একটা নাটকীয় পরিস্থিতিতে ইউনুস পড়লেন ব্যাপক বিপদে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং আজ যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন তার শপথ নেওয়ার দিন। আর যেদিন শপথ নিচ্ছেন ঠিক তার আগের দিন মার্সা বার্নিকাটকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টর জেনারেল পররাষ্ট্র বিষয়ক দফতর থেকে। কে এই মার্সা বার্নিকাট? ইনি ছিলেন মোহাম্মদ ইউনুসের ভরসার একমাত্র জায়গা। বাইডেন এসে একে বাংলাদেশের রাষ্ট্রদূত করেছিলেন এবং শোনা যায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়নের পেছনে বাইডেন সরকারের যে ভূমিকাটা, সেই মার্সা বার্নিকাট এই ভদ্রমহিলা পালন করেছিলেন। পরবর্তীকালে একে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন দেশে নিয়ে চলে যান এবং সেখানকার ডিরেক্টর জেনারেল পদে উন্নীত করেন পররাষ্ট্র মন্ত্রক বিষয়ে। বাইডেনের আস্থাভাজন হন যে শেখ হাসিনাকে আপনি সরালেন, সুতরাং আপনি আমাদের দেশের সর্বোচ্চ পদে আসুন পররাষ্ট্র মন্ত্রক বিষয়ে। তাঁকেই প্র্যাকটিক্যালি গেট আউট বলেন ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নেবেন তার ঠিক 2 দিন আগে থেকে। এই নাটকীয় পরিস্থিতিতে যখন আমরা আজকে বাংলা বার্তার প্রতিবেদন পেশ করছি, তখন বাংলার সমস্ত মানুষের চোখ সঞ্জয় রায়ের ফাঁসি হতে পারে, হওয়াটাই সম্ভাবনা, হয়ে গেছে হয়তো এতক্ষণে, তার নির্দেশ হয়ে গেছে। আর তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হয়তো একটু ভরসা করছেন, যাক সঞ্জয়ের ওপর দিয়ে পুরো ব্যাপারটা চলে গেল, আমার সন্দীপ হয়তো বেঁচে গেল, বাঁচবে না। একদম পরিষ্কারভাবে অভয়ের বাবা মা বলেছেন যে আদালতে আমরা গেছি এবং আদালতে আমরা সিবিআইয়ের কাছ থেকে উত্তর চেয়ে নেব, সিবিআইয়ের সঙ্গে আর কোনো কথা নয়, সরাসরি চ্যালেঞ্জ চললেন। এই যখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি, তখন আমাদের একটু নজর ঘোরাতেই হচ্ছে বাংলাদেশের দিকে। মোহাম্মদ ইউনুস কীভাবে কি মারাত্মক পরিস্থিতিতে বিপদে পড়লেন সে কাহিনিটা একটু ছোট্ট করে বলবো। সেটা হচ্ছে ভারত সরকার কিন্তু একদম চট্টগ্রামের দরজায় খটখট করার জায়গায় পৌঁছে গেলেন, একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে চলে গেলেন। অভয় ঠাকুর নামটা আপনাদেরও পরিচিত নয়, আমারও পরিচিত ছিল না। যেভাবে বিক্রম মিস্ত্রি নামটা আমার কাছে পরিচিতি ছিল না, সেই বিক্রম মিস্ত্রি সাম্প্রতিককালে পররাষ্ট্র বিষয়ে সব থেকে বেশি কূটনৈতিক সাফল্য ভারতবর্ষকে এনে দিয়েছেন এস জয়শঙ্করের নেতৃত্বে। আপনারা জানেন বাংলাদেশে গিয়ে সেখানকার এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে এসেছেন। তারপর একের পর এক কখনো ব্যাংকক গেছেন, কখনো ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্রে গেছেন, এস জয়শঙ্কর গেছেন, কখনো অজিত ডোভাল চীনে গেছেন, কখনো বিক্রম মিস্ত্রি গেছেন। ঠিক সেইভাবে এই অভয় ঠাকুর নামটি আচমকাই ভেসে এলো ভারতবর্ষের মাটিতে। কীভাবে? অভয় ঠাকুর সিটওয়ে দ্বীপে চলে গেছে। সিটওয়ে দ্বীপটা কোন জায়গায় আপনারা জানেন? চট্টগ্রাম যেখানে শেষ হচ্ছে, পাশ দিয়ে সরু নাফ নদীর এপাশে রয়েছে মিয়ানমার অর্থাৎ বার্মা, এবং সেই নদীর একটা প্রান্ত অর্থাৎ মায়ানমার যেখানে বার্মা, সেই বার্মার সমস্ত প্রান্তটা দখল করে নিয়েছে। 271 কিলোমিটার দখল করে নিয়েছেন আরাকানের বিদ্রোহী আর্মিরা। যে আরাকান আর্মির সঙ্গে ভারত সরকার রয়ের মারফতে ইতিমধ্যে গভীর সম্পর্ক স্থাপন করে ফেলেছে। এবং ওদিকে জুন্টা সরকার বার্মার সরকারে রয়েছেন, ক্ষমতাসীন সরকারে রয়েছেন, অনেকটা ক্ষয়িষ্ণু সরকারে পরিণত। 14টা বড় সেন্টার দখল করে নিয়েছে আরাকানরা আর বিদ্রোহী আর্মিরা। সেখানে মাত্র 3টে, সিটওয়ে, কাউকফাই এবং মানং, এই 3টে বড় শহর এই মুহূর্তে মায়ানমারের জুন্টা সরকারের হাতে নিয়ন্ত্রণে রয়েছে, বাকি সবই চলে গেছে আরাকানদের হাতে। ভারত সরকার স্বাভাবিকভাবে অফিসিয়ালি, যেহেতু সিটওয়ে দ্বীপটা জুন্টা সরকারের হাতে আছে, মায়ানমারের হাতে আছে, ভারত সরকার তাদের সঙ্গে ভালো সম্পর্ক, নেগোসিয়েশন রেখে যাচ্ছে। কারণ এই সিটওয়ে দ্বীপটা ভারত সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এর আগে বলেছি, আমি আরেকবার বলে নিই। সিটওয়ে দ্বীপ বলবো না, সিটওয়ে বন্দরটা, এই বন্দরের মধ্য দিয়ে কালাদান প্রজেক্টটা ভারত সরকার গড়ে ফেলছে। কয়েক হাজার কোটি ডলার ভারত সরকার ইতিমধ্যে ইনভেস্ট করেছে। এই দ্বীপ দিয়ে সরাসরি কালাদান প্রজেক্টে পৌঁছে যাওয়া যাবে 300 কিলোমিটার দূরে আইজল, মিজোরাম, অর্থাৎ ভারতের এই 7 সিস্টার্সের কানেক্টিং পয়েন্ট জলমাধ্যমে অর্থাৎ জলপথে হবে এই কালাদান প্রজেক্টটা। কালাদান প্রজেক্টের সম্বন্ধে এর আগে বলেছি, আমি তবু সংক্ষেপে বলিনি। সিটওয়ে দ্বীপটা হচ্ছে মায়ানমারের একদম শেষ প্রান্তে। এই সিটওয়ে দ্বীপটা ভারত সরকার বহুদিন আগে জুন্টা সরকারের আগের সরকারের সঙ্গে
তা কোলাবোরেশন করে তাদের সঙ্গে একটা চুক্তি সই করে এবং চুক্তি সই করার পর এই দ্বীপ এই পোর্টটাকে ডেভেলপ করার সমস্ত দায়িত্ব ভারত সরকার নিয়ে নেয় এবং এই পোর্টটা ডেভেলপ করার বিনিময়ে তারা জুন্টা সরকারকে আর্থিকভাবে নানানভাবে সাহায্য করেছেন। একাধিক প্রজেক্টে ভারত সরকার মায়ানমারে ইনভেস্ট করেছে। তার কারণটা হচ্ছে সিটওয়ে দ্বীপটা যদি আমাদের সিটওয়ে বন্দরটা যদি ভারত সরকারের হাতে থাকে তাহলে চট করে বঙ্গোপসাগরে কলকাতা থেকে যে কোনো জাহাজ সরাসরি সিটওয়ে দ্বীপে পৌঁছলে সেখান থেকে কিছুটা জলপথ, তারপরে বাকিটা স্থলপথ, 6 লেন বড় রাস্তা করে এলিভেটর রোড করেও আইজলে পৌঁছে যাবে, মিজোরামে পৌঁছে যাবে এবং সেখান দিয়ে ভারতের সমস্ত পণ্য আমাদের এই 7টা যে রাজ্য রয়েছে উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম, মণিপুর, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা, আসাম সমস্ত জায়গায় প্রোডাক্টগুলোকে জলপথে ভারত সরকার পৌঁছে দিতে পারে। এই সিটওয়ে বন্দরের দিকে নজর ছিল চীন সরকারের, কিন্তু চীনকে খুব বেশি প্রাধান্য নিতে দেয়নি ভারতবর্ষের কূটনীতি এবং ফলত সিটওয়ে দ্বীপটা এখন প্র্যাকটিক্যালি ভারত সরকারের নিয়ন্ত্রিত ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL এই সংস্থাটি নিয়ন্ত্রণ করছে, তারাই নির্মাণ করছে। এদিন আমি যখন এই প্রতিবেদন পেশ করছি, যখন আরাকানরা একদিকে জাহাজ আটকে দিচ্ছে, অর্থাৎ মানে যেসব কন্টেনারগুলো যাচ্ছিল সেগুলোকে আটকে দিচ্ছে, ঠিক খুব কাছেই সেখানে বাংলাদেশ সেদিকে যাচ্ছিল মিয়ানমার থেকে, সেগুলো আটকে দিচ্ছে। ঠিক সেই সময় অভয় ঠাকুর, যেমন তিনি মিয়ানমারের দূত, মানে ভারতের রাষ্ট্রদূত, তিনি পৌঁছলেন, তার সঙ্গে পৌঁছলেন সুনীল মুকুন্দন। সুনীল মুকুন্দন মানুষটিকে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের কর্ণধার, তিনি ওখানে একদম ইনস্টলড হয়ে রয়েছেন এবং এই প্রজেক্টটাকে খুব দ্রুত শেষ করার ব্যাপারে যা যা করার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে করছেন। কেন এই পুরো ব্যাপারটাই এমন একটা জায়গায় হচ্ছে, একদিকে আরাকানরা, আরেকদিকে জুন্টা সরকার বলতে মায়ানমারের যারা সরকারটাকে নিয়ন্ত্রণ করে, এর মধ্যবর্তী স্থলেই প্র্যাকটিক্যালি রয়েছে সিটওয়ে বন্দর। সিটওয়ে বন্দরে, সিটওয়ে শহরের মধ্যে মাঝে মাঝেই আরাকানরা ঢুকে পড়ছে। আরাকানরা কি ভারতের বিরোধিতা করছে না, বা ভারত সরকার এই কালাদান প্রজেক্টের বিরোধিতা করছে না? না, করছে না। ওদিকে যারা মূল সরকার, জুন্টা সরকার, তারা কি এর বিরোধিতা করছেন? তাদের সঙ্গে তো ভারত সরকারের চুক্তি আছে এবং ভারত তাদের আর্থিকভাবে নানানভাবে সাহায্য করেছে। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যখন দুটো গোষ্ঠী লড়াই করছে, একটা সরকার বিরোধী গোষ্ঠী, তারা উভয়ই চাইছে ভারত সরকার সিটওয়ে বন্দরটাকে নিয়ন্ত্রণ করুক। চীন অনেক চেষ্টা করে সেখানে মাথা গলাতে পারেনি, কিন্তু চীনেরও ভীষণ সিটওয়ে বন্দরটা দরকার ছিল। কিন্তু যদি সিটওয়ে বন্দরটা ব্যবহার করতে হয় তাহলে ভারতের এই ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড তাদের সঙ্গে চীনকে চুক্তিতে আসতে হবে। খুব অদ্ভুত একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম আপনাদের কাছে, যে অভয় ঠাকুর এই মানুষটি ওখানে মায়ানমারে বসে জুন্টা সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন রাখছিলেন। এদিকে ভারত সরকার তার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রকে দিয়ে আরাকান বিদ্রোহী আরাকান আর্মি, যারা এই মুহূর্তে মায়ানমারের একটা বড় অংশ দখল করে নিয়েছে, রাখাইন স্টেট করার চেষ্টা করছে এবং বাংলাদেশের বর্ডারের সমস্ত অঞ্চলটা নাফ নদীর একটা প্রান্তে মানে বেপরোয়াভাবে দখল করে নিয়েছে, তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে তারা নিজেদের কারণেও চাইছে। আর ভারত তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে দিয়ে এই আরাকান বিদ্রোহী আরাকান আর্মিদের সঙ্গে একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে মেনটেন করে যাচ্ছে। তার সুফলটা ভারত সরকার পাচ্ছে, কেন সিটওয়ে বন্দরটা ভারত সরকার গড়ে তুলছে এবং ভারত ব্যবহার করছে, সেটাতে কারুরই তাহলে কোনো অসুবিধা নেই। দুটো বিপক্ষ গোষ্ঠীর কারুরই অসুবিধা নেই। অসুবিধা বাংলাদেশে। তার কারণটা হচ্ছে, এই সিটওয়েতে যদি ঘাঁটি গেড়ে ভারত থাকে তাহলে বাংলাদেশের যে সমস্যাটা, সেই সমস্যাটা খুব কঠিন। তার কারণটা হচ্ছে, আরাকানদের সঙ্গে যেহেতু ভারতের সম্পর্কটা খুব একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, আরাকানদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুতেই ভালো হওয়ার নয়। তার বেসিক কারণ হচ্ছে রোহিঙ্গা, যে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে চট্টগ্রাম, কক্সবাজার থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। তাদের তো জুন্টা সরকারই বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ সম্পর্ক করে ঢুকিয়ে দিয়েছিল যে রিহ্যাবিলিটেশন ক্যাম্পে রাখো তোমাদের, পরবর্তীকালে আমরা আরাকানদের সরাবো, তারপর আমরা আরাকানদের সরিয়ে দিয়ে তারপর ওদের আমরা ফেরত নেবো। কিন্তু যেহেতু আরাকানরা দখল করে নিচ্ছে, তাহলে রোহিঙ্গাদের কী হবে? রোহিঙ্গাদের বাংলাদেশেই থাকতে হবে। লুকিয়ে চড়িয়ে 2-4 জনকে যদি ভারতবর্ষে পাঠাতে পারি, কিন্তু এন্টায়ার রোহিঙ্গাদের দায়িত্ব মোহাম্মদ ইউনূসের সরকারের ঘাড়ে পড়ে যাচ্ছে এবং তারা ব্যাপক সংখ্যায় চাকরি, ব্যবসা সব কিছু চাইছে, ডিমান্ড করছে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তারা চিকিৎসা ব্যবস্থার সুযোগ নিচ্ছে, সব কিছুর মধ্যে থাকছে। আবার তার সঙ্গে এই রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশের অরিজিনাল ইনহ্যাবিটেন্টসদের একটা লড়াই শুরু হয়ে গেছে। আর রোহিঙ্গাদের আরাকানদের সঙ্গে যখন বাংলাদেশ সরকার অফ দ্য স্টেট রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করেছে, আরাকানরা সরাসরি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের যারা দূত তাদের বলে দিয়েছে পরিষ্কার, মাইনাস রোহিঙ্গা যে কোনো আলোচনা করো, রোহিঙ্গাদের নিয়ে কোনো আলোচনা করা নেই। কারণ রোহিঙ্গাদের সঙ্গে আরাকানদের একটা বড় লড়াই আছে।
ওই মায়ানমারে একটা বিস্তীর্ণ অঞ্চলে রোহিঙ্গারা থাকতেন, সেই রোহিঙ্গাদের সঙ্গে আরাকানদের লড়াই হয়েছে, সেই রোহিঙ্গাদের ব্যবহার করেছে জুন্টা সরকার, ফলে সেখানে বিরোধ শুরু হয়েছে। পরবর্তীকালে রোহিঙ্গাদের মধ্যে যারা বেশি বিদ্রোহী ছিল তাদের কাউকে কাউকে নাফ নদীতে ভাসিয়ে দিয়েছে, কাউকে কাউকে সারেন্ডার করিয়ে নিজেদের টিমের মধ্যে কাজ করাচ্ছে, আর বাকিদের সব বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এরকম একটা খুব অদ্ভুত পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। আরাকানরা জানে যে রাখাইন এন্টায়ার জোনটায় যদি রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি কিন্তু কঠিন হবে আরাকানদের পক্ষে। কারণ আরাকানদের মিলিটারি স্ট্রেংথ 40,000 ছিল, সেই সংখ্যাটা এখন আরও অনেক বেড়ে গেছে। বেসিক্যালি এই রাখাইন স্টেটের মানে জনবিন্যাসের অঙ্কটা হচ্ছে প্রায় ধরুন 100 প্রতি 100 জন মানুষের মধ্যে প্রায় 81 জন মানুষ হচ্ছেন বুদ্ধিস্ট, আর এরা খুব উগ্র বুদ্ধিস্ট। ফলত এদের সঙ্গে রোহিঙ্গাদের বীরত্ব থাকবেই। রোহিঙ্গারা অনেক বেশি কমফোর্টেবল ছিলেন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের মানুষ আবার রোহিঙ্গাদের চাইছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে দিয়ে গড়ে উঠছে কালাদান প্রজেক্ট। কালাদান প্রজেক্টে যেটা এই সিটওয়ে বন্দর থেকে সরাসরি ওপরের দিকে চলে যাচ্ছে আইজলের দিকে, মিজোরামের দিকে। এই বিস্তীর্ণ যাত্রাপথের মধ্যে রাখাইন স্টেট অনেকটা রয়েছে, অর্থাৎ আরাকানদের নিয়ন্ত্রণের জায়গা রয়েছে। তারাও খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। একদিকে রোহিঙ্গা ইস্যুর জন্য ভারত সরকারের সঙ্গে তারা ভালো রিলেশন রাখছে, অন্যদিকে এই আরাকানদের ভারত সরকার নানানভাবে আর্থিক এবং মিলিটারি সাহায্য করছে। এটা কিন্তু জুন্টা সরকার জেনেও গেছে যে ভারতের সঙ্গে ভারত আরাকানদেরও প্রচুর হেল্প করছে। তাহলে জুন্টা ভারতের বিরোধিতা করছে না কেন? বিরোধিতা করছে না এই কারণে ভারতের ওপর জুন্টা আবার নানানভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর এই এন্টায়ার কোঅর্ডিনেশনটা করছেন যে মানুষটি, সে মানুষটির নাম হচ্ছে অভয় ঠাকুর, যিনি সম্প্রতি সারফেসে এলেন। সিটওয়ে গত পরশু দিনই সিটওয়ে বন্দর পরিদর্শনে গেলেন শুধু না, ওখানকার কনসুলেট জেনারেল ভারতের সেখানে ভিজিট করলেন। সেখানে একটি মন্দির আছে, মহাদেব বাড়ি মন্দির, সেই মন্দিরে ভিজিট করলেন, এলাকার মানুষজনের সঙ্গে জনসংযোগ করলেন, সম্পর্ক করলেন, যেন সিটওয়ে বন্দরটা ভারতবর্ষেরই একটা অংশ। মানে একটা রাষ্ট্রকে যদি ঠিকঠাকভাবে ট্যাকেল করা যায় না, ডিপ্লোমেসি যদি ঠিকঠাক হয়, তার যে কী রেজাল্ট হতে পারে সেটাই কিন্তু এটা এই মায়ানমারের মধ্যে দিয়ে সিটওয়ে বন্দরের মধ্যে দিয়ে দীর্ঘ কালাদান প্রজেক্টটা যাচ্ছে। কালাদান প্রজেক্ট একটা অদ্ভুত প্রজেক্ট। বিস্তীর্ণ পথ জলপথে যেতে হবে, তারপর অনেকটা এলিভেটর ব্রিজে যেতে হবে, তারপর অনেকটা 6 লেনের চওড়া রাস্তা। যুদ্ধকালীন প্রস্তুতিতে দিন রাত এক করে ওই সংঘাতা ভেবে দেখুন, আরাকানদের সঙ্গে জুন্টার মিলিটারি সংঘাত, তার মধ্যে যেখানে কালাদান প্রজেক্টের কাজ হচ্ছে, জুন্টা সরকার ভারত সরকারকে কথা দিয়েছে সেখানে কোনোভাবে এয়ার বম্বিং হবে না। আরাকানরা বলেছেন যেখানে কালাদান প্রজেক্ট হবে সেখানে কোনোভাবে আরাকানের আর্মিরা সেখানে যাবে না। বিনিময়ে ভারত সরকার যেটা করেছে সেটা হচ্ছে এই কালাদান প্রজেক্টের মধ্যে এই আরাকানদের প্রচুর নিজস্ব সিস্টার কনসার্নকে অ্যাসোসিয়েটেড করে দিয়েছে। যে অর্থাৎ রাস্তা তৈরি করার জন্য যে জমি অধিগ্রহণ করার ব্যাপারে, এই জমি অধিগ্রহণ করার কাজটা করছেন কিন্তু ওই সিস্টার কনসার্ন, ভারত তাদের পেমেন্ট করছে। এবং এই সিস্টার কনসার্নের মধ্যে রাখাইন প্রদেশে প্রচুর লোকজন ইনভলভ, অর্থাৎ তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের রোজগার সমস্ত কিছু হচ্ছে। তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছে। যে ভারত সরকার যখন মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন জমি অধিগ্রহণের যে সমস্যা পশ্চিমবঙ্গে মমতা সরকার তৈরি করেছে, ওখানেও তো মানুষের নানান অ্যাসপিরেশনস থাকে, সেইগুলোকে মিট করছে কিন্তু ভারত সরকার নয়। এই ভারতের যে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট কর্পোরেশন KMMTTC, এই সংস্থা যে কাজটা করছে, এরা কিন্তু কোনো জমি অধিগ্রহণের কাজ করছে না। মনে রাখবেন, এন্টায়ার কাজটা করছে ওই আরাকানদের সিস্টার ইউনিটগুলো, যাদের সঙ্গে এই প্রজেক্ট কোলাবোরেশন করে নিয়েছে। ফলে তারা দেখছে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ওদিকে জুন্টা সরকার দেখছে সিটওয়ে বন্দরে ভারত সরকার ইনভেস্টমেন্ট করার ফলে মায়ানমারের প্রচুর বেনিফিট হচ্ছে। তারাও বন্দরটাকে ব্যবহার করতে পারছে, প্লাস তার সঙ্গে ইকোনমিক প্রায় 38টা প্রজেক্টে ভারত সরকার অংশগ্রহণ করে গেছে। দীর্ঘদিনের একটা ভালো ডিপ্লোমেসির রেজাল্ট কিন্তু ভারত সরকার এই মুহূর্তে মায়ানমারের মধ্যে পাচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে ঘটলো যে মস্ত বড় অঘটনটা, সেটা হচ্ছে আরাকানরা সেন্ট মার্টিন দ্বীপের পাশ দিয়ে যখন টেকনাফ বন্দরের দিকে যাচ্ছে, জেটির দিকে যাচ্ছে, 4টে জাহাজ জুন্টা সরকারের 40,000 কোটি টাকার প্রোডাক্ট আছে, 50,000 বস্তা আছে, 3 দিন ধরে 4টে জাহাজকে আটকে রেখে দিয়েছে। বলছে না, এখান দিয়ে যেতেই দেবো না তোমাদের। কিসের তোমরা যাবে, এখান দিয়ে যেতেই পারবে না। মানে একদিকে জুন্টা আরাকানদের বিরোধী, আরেকদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বৈরিতা। অবস্থা এমন হয়েছে টেকনাফ বন্দর গুটিয়ে দিতে হবে এখন। টেকনাফটা হচ্ছে নাফ নদীর পাশ দিয়ে টেকনাফ শহর, সেখানে বড় জেটি, বন্দর বলা যেতে পারে না,
সেই টেকনাফ যেটি শেষ পর্যন্ত এখন শুকিয়ে মরার অবস্থা। সেখানকার ব্যবসায়িকরা, মার্চেন্ট অর্গানাইজেশনরা, তারা বাংলাদেশের ইউনুস সরকারকে বলেছে যে আমরা তো না খেতে পেয়ে মরে যাব, সমস্ত কিছু আরাকানরা বন্ধ করেছি। কিছু করার নেই, কারণ আরাকানরা এতটাই অ্যাডামেন্ট। আপনাদের আমি একটা কথা বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্পের আসার সময়টা যত কাছে আসছে না, আরাকানরা তত অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে। আরাকানরা নিজেরা সেন্ট মার্টিন দ্বীপটা অনেক কিছু কিছু মিডিয়া প্রচার করার চেষ্টা করছে, সেন্ট মার্টিন দ্বীপ আরাকানদের দখলে আছে। কোনো ইলেকট্রনিক্স মিডিয়া পর্যন্ত বলেছে টেকনাফ শহর নিয়েছে আরাকানরা। সর্বৈব মিথ্যে কথা, অতিরঞ্জিত, বাড়িয়ে কথা। আমি একদম তথ্য অনুসন্ধান করে ইন্টারন্যাশনাল এজেন্সির রিপোর্ট, লোকাল মায়ানমারের এজেন্সি রিপোর্ট, বাংলাদেশের নিউজ মিডিয়া, সব কিছু ঘেঁটে আমি নিশ্চিত হয়েছি টেকনাফ শহর বাংলাদেশেরই হাতে আছে, কিন্তু প্রচণ্ড চাপে আছে। কিন্তু ঠিক উল্টো দিকেই তো আরাকানরা একদম বন্দুক কামান নিয়ে বসে আছে, যে কোনো সময় মেরে দেবে। নাফ নদীতে নামতেই দিচ্ছে না, ব্যবহারই করতে দিচ্ছে না। নাফ নদী দিয়ে কিছুটা ওখান থেকে 2.5 ঘন্টার যাত্রাপথ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে পর্যন্ত বাছাই করে লোক যেতে দিচ্ছে। কে যাবে কে যাবে না আরাকানরা সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক সেন্ট মার্টিন দ্বীপটাও কিন্তু আরাকানরা নিজেরা দখলে নেয়নি। আরাকানরা খুব স্ট্র্যাটেজিক একটা প্ল্যানিং নিয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমি বার্গেনিংয়ের জায়গা রাখবো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কারণ সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি গাড়তে চাইছে। আর আরাকানরা বলছে যে যদিও ওটা বাংলাদেশের এরিয়া সেন্ট মার্টিন দ্বীপটা, কিন্তু সেটাকে আমরা বাংলাদেশকে ব্যবহার করতে পুরোপুরি দেব না। এবং প্রয়োজন হলে যা খবর এখন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর খবর, যে সেন্ট মার্টিন দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবে আরাকানরা। ফলে আরাকানরা এখন ওটাকে জাস্ট বন্ধক রেখে দিয়েছে সেন্ট মার্টিন দ্বীপটা, বাংলাদেশিদের যেতে দিচ্ছে। এবং ওই ঠিক সেন্ট মার্টিন দ্বীপের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে আরাকানদের, রাখাইনদের জলসীমানা। ফলত ওই রুটটা দিয়ে মানে একদম ওপাশে যে দ্বীপটা, যে বন্দরটা আছে ওদের নিজস্ব ইয়াংথুম, এই বন্দরটা থেকে মিয়ানমারের জুমটা সরকারের যে বাণিজ্য বাংলাদেশের সঙ্গে হয়, বাংলাদেশকে সম্প্রতি শুটকি মাছ, সুপুরি এবং আরও কিছু কিছু প্রোডাক্ট, আচার, এসবগুলো পাঠানোর জন্য 4টে বড় জাহাজে কন্টেনারে করে টেকনাফের দিকে রওনা দিয়েছিল। সেই 4টের মধ্যে 3টেকে একদিকে আটকেছে, একটাকে সেন্ট মার্টিন দ্বীপে বন্দর করিয়ে রেখে দিয়েছে। যেতেই দিচ্ছে না, বলছে যেতেই দেবো না। সমস্ত প্রোডাক্টগুলো নষ্ট হওয়ার জায়গায়, 40 কোটি টাকা প্রোডাক্ট নষ্ট হওয়ার জায়গায়। এবং তার জন্য বাংলাদেশ সরকার মায়ানমারের জুন্টা সরকারকে ইনভেস্ট করে দিয়েছিল, টাকা পাঠিয়ে দিয়েছিল অ্যাডভান্স, যেগুলো তোমরা ইমার্জেন্সি পাঠাও। কী অবস্থা দেখুন, মানে মোহাম্মদ ইউনুস ভারত সরকারের সঙ্গে টেক্কা নিতে নিয়ে গিয়েছিল না, সীমান্তে কাঁটাতার দিতে দেবো না, চোরাচালান বহাল রাখবো জামাতদের খুশি করার জন্য, বা ভারতবর্ষকে ডিস্টার্ব করতে গিয়েছিল। আলটিমেটলি এখন কী অবস্থা হলো, যে সামান্য জাহাজ, কন্টেনার, এগুলোকে পর্যন্ত, মাঝারি মাপের জাহাজ, এগুলোকেও পর্যন্ত আরাকানরা আর বাংলাদেশের দিকে যেতে দিচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি এখন অবরুদ্ধ হয়ে যাচ্ছে চট্টগ্রাম। আর সেই চট্টগ্রামের অদূরে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার জন্য কালাদান প্রজেক্ট নিয়ে ভারত আরও দ্রুত কাজ করার জন্য ঝাঁপিয়েছে। যা খবর, এবছরের মধ্যে কালাদান প্রজেক্ট শেষ করে দেবে ভারত সরকার, তেমনই প্রস্তুতি নিচ্ছে, যার জন্য অভয় ঠাকুর, সুনীল মুকুন্দন এরা পৌঁছে গেছেন। এবং এরা সারাটা দিন কাটিয়েছেন গতকাল, এবং 2 দিন ওখানে থাকবেন, এবং ওখানে জুন্টা সরকারের প্রতিনিধিরা থাকবেন। ওদিকে রয়ের মারফতে আরাকানদের সঙ্গে রাখাইনের যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে কোলাবোরেশন করছে। এটা গভীর, অত্যন্ত সফল রাষ্ট্রনীতি, যেটা আলটিমেটলি ভারত সরকারকে ডিভিডেন্ড দিচ্ছে, আর আলটিমেটলি গভীর খাদের মধ্যে ফেলে দিচ্ছে মোহাম্মদ ইউনুসকে। দেখা যাক, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই মুহূর্তে শপথ নিচ্ছেন, ফলত মোহাম্মদ ইউনুসের শেষের দিন গোনা হয়তো তাকে শুরু করতে হবে। তার কারণ হি ইজ দ্য ম্যান, যাকে দেখে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হোয়ার ইজ দ্যাট টিনি মাইক্রো ফাইন্যান্স ম্যান, যে আমাকে নির্বাচনে হারানোর জন্য প্রচুর টাকা ইনভেস্ট করেছিলেন, ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন। এবং শুধু তাই না, আপনাদের আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, যে নির্বাচনী প্রচারের সময়ও এই ডোনাল্ড ট্রাম্প দিওয়ালির শুভেচ্ছা জানানোর সময় সরাসরি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সাংঘাতিকভাবে মুখর হয়েছিলেন। এবার এর সঙ্গে মিলিয়ে নিন যে মার্সা বার্নিকাট, যাকে দিয়ে বাইডেন হাসিনাকে তাড়ানোর কাজটি করেছেন, তাঁকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার ঠিক 2 দিন আগেই বললেন, গেট আউট অফ মাই ক্যাবিনেট। আলটিমেটলি তাকে চলে যেতে হচ্ছে। ফলে মোহাম্মদ ইউনুস কী বার্তা পাচ্ছেন জানি না, কিন্তু এটা গভীরভাবে পরিষ্কার হচ্ছে যে দ্য ডেজ আর নাম্বার্ড ফর মোহাম্মদ ইউনুস।